রামপুর গ্রামে রুদ্র নামে একজন দক্ষ ভাস্কর থাকতেন। সেদিন তিনি হতাশ হয়ে জমিদারের প্রাসাদে বসেছিলেন। দেখ রুদ্র, তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু আমি তোমার কাছ থেকে মূর্তি নিয়ে অন্য রাজ্যে বিক্রি করার জন্য পাঠায় সে সমস্ত মূর্তি নিয়েছিলাম, তা সবই ভেঙে গেছে। কিসের কথা বলছো জমিদারজি? আমি খুব কঠিন পরিশ্রম করে তৈরি করি ভাস্কর্য, কিন্তু আমার ভাগ্যে কি লেখা আছে জানি না। আমার মূর্তিগুলো কেন যে ভেঙে যায় ঠিক বুঝি না, আর আমি চাইলেও টাকা রোজগার করতে পারছি না। দেখ রুদ্র, তোমার কাজের প্রতি আমার কোনো সন্দেহ নেই, কিন্তু মনে হচ্ছে তুমি ভালো মানের মাটি ব্যবহার করছো না। তুমি বনে যান এবং ভালো মাটি খোঁজা করা উচিত। আমি নিশ্চিত যে ভালো মাটি অবশ্যই বনে পাবে। জমিদার যা বললেন রুদ্র পছন্দ করলেন। তিনি নিঃশব্দে পাশ দিয়ে চলে গেলেন। রুদ্র যখনই মূর্তি বানাতো, কিছুদিনের মধ্যেই তা ভেঙে যেত। একই কারণ, তার মূর্তি বানানোর মন টিকত না। আমি ভেবেছিলাম মূর্তি তৈরি করে জমিদার কে দিলে ভালো আয় হবে, কারণ তিনি পুরো গ্রামের সবচেয়ে বড় ব্যবসায়ী, যিনি মূর্তি কেনেন এবং অন্য রাজ্যে ভালো দামে বিক্রি করেন। কিন্তু এমন ভিন্নতা আমার সাথে হয় কেন? এখন আমাকে জঙ্গলে যেতে হবে। তাই রুদ্র বনের দিকে রওনা হলেন এবং মাটি খুঁজতে লাগলেন। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর রুদ্র একটা জায়গা দেখতে পেলেন। সেখানে একটি মাটির স্তূপ পড়ে আছে। বাহ বাহ বাহ, এই মাটি দেখতে খুব সুন্দর। আমি এক কাজ করি, এখান থেকেই আমি মাটি খুঁড়ে নিয়ে তারপর সুন্দর ভাস্কর্য তৈরি করব। হ্যাঁ, রুদ্র আকাশের দিকে তাকালো। ও ঈশ্বর, দয়া করে আমার মূর্তিগুলোকে এইবার ভাঙতে দেবেন না। এ কথা বলে তিনি মাটি খুঁড়তে শুরু করলো। হঠাৎ তার বেলচা ধাতব কিছুতে আঘাত করলো। আরে, মনে হচ্ছে মাটির ভিতরে কিছু একটা আছে। রুদ্র সেটা বের করে দেখার চেষ্টা করেন। কিছুক্ষণ পর মাটি থেকে একটা বড় মূর্তি বের হলো, যার অর্ধেকটা ভেঙে গেছে। হে ভগবান, এটা খুবই অদ্ভুত মূর্তি, কিন্তু এর অর্ধেক ভাঙা কেন? হ্যাঁ, যিনি এই মূর্তিটি তৈরি করেছেন তিনি অবশ্যই খুব দক্ষ কারিগর হবেন। যদি আমি এই ভাঙা অংশ ঠিক করি, তাহলে হ্যাঁ, তাহলে ভালো দামে বিক্রি করা যাবে। রুদ্র ঠিক করলেন যে তিনি প্রতিমা বাড়িতে নিয়ে যাবেন। হ্যাঁ, ঠিক আছে। এখান থেকে কিছু কাদামাটি এবং এই প্রতিমা বাড়িতে নিয়ে যাই এবং এটির জন্য কঠোর পরিশ্রম করি। চলো ভাই রুদ্র। রুদ্র মূর্তিটি নিয়ে কিছু দূর সরে গেলেন। হঠাৎ সমস্ত বন অদ্ভুত শব্দে প্রতিধ্বনিত হল। রুদ্র ভারী মূর্তিটা তুলে নিয়ে দ্রুত হাঁটতে লাগলো, কিন্তু পরের মুহূর্তে একটি কালো বন্য ভালুক ঝোপ থেকে বেরিয়ে এসে তার সামনে দাঁড়ালো। বন্য ভালুকের লাল চোখ শঙ্করের দিকে তাকিয়ে আছে। ঈশ্বর, এর চোখ বড় অদ্ভুত। এটা খুব বিপজ্জনক মনে হচ্ছে। এই কোথা থেকে এসেছে? তখন বন্য ভাল্লুকটি মানব কণ্ঠে বলল, এখানে যে মানুষ আসে তাকে কেউ জীবিত ফেরে না। তুমিও রক্ষা পাবে না। এই মূর্তিটি যেখান থেকে এনেছিলে সেখানে রেখে দাও। ভগবান, আমি কোথায় এসেছি? এই বন্য ভালুক মানুষের ভাষায় কথা বলছে। এটা কিভাবে সম্ভব? বন ভালুক ধীরে ধীরে রুদ্রর দিকে এগোতে লাগলো, কিন্তু হঠাৎ একটা সিংহ ছোট লাফ দিয়ে এগিয়ে এলো। চলে যাও হে বন্য ভালুক, আমি তোমাকে এই ব্যক্তির ক্ষতি করতে দেব না। ভালো করেই জানো যে তুমি আমার সাথে প্রতিযোগিতা করতে পারবে না। আমি জানি
তবে আমি এতটুকু জানি যে আমি তোমাকে কিছু সময়ের জন্য থামাতে পারি, এবং এই লোকটি বনের সীমানা থেকে বেরিয়ে যাওয়ার জন্য এতটুকুই সময় যথেষ্ট। ভগবান, আমি কোথায় এসেছি? এই বন্য ভালুক মানুষের ভাষায় কথা বলছে। এটা কি? রুদ্র, এক্ষুনি এখান থেকে চলে যা। আপনি আমার নাম কিভাবে জানেন? আমি এক অধরা সিংহ। এই বন্য ভালুক খুবই বিপজ্জনক। এ কথা শুনে দ্রুত পায়ে জঙ্গল থেকে বেরিয়ে এলো রুদ্র। পিছন থেকে রুদ্র মূর্তি নিয়ে বাড়ি আসে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে মূর্তির দিকে তাকালো। এই মূর্তির সাথে অবশ্যই কিছু বড় কোনো রহস্য জড়িত আছে। মূর্তি সম্পূর্ণ করার আগ্রহ আরও বেড়ে যায়, আর মূর্তিটির কথা ভাবতে ভাবতে রুদ্র ঘুমিয়ে পড়ে। সকালে যখন শঙ্কর চোখ খুলল, দরজায় কে যেন টোকটোক করছে। রুদ্র যখন দরজা খুলল, তখন গ্রামের প্রধান সোমনাথ বাইরে দাঁড়িয়ে আছে। প্রধান বাড়ির ভিতরে এসে প্রতিমা দেখে হতবাক হয়ে গেল। আরে রুদ্র ভাই, এই মূর্তিটা খুব অদ্ভুত লাগছে। এমন অদ্ভুত মূর্তি বানাচ্ছেন কেন ভাই? রুদ্র জঙ্গলের পুরো ঘটনাটি গোপন রাখল। হ্যাঁ, এটি তৈরি করার খুব চেষ্টা করছি, কিন্তু তা পুরোপুরি শেষ হচ্ছে না। আচ্ছা, ছেড়ে দাও, আগে বলো। রুদ্র, গতরাতে হঠাৎ করে আমাদের গ্রামে মহামারী ছড়িয়ে পড়েছে। এই আকস্মিক মহামারীতে পুরো গ্রাম বিপর্যস্ত হয়ে পড়েছে, আর মাত্র কয়েকজন বাকি আছে। তুমিও তাদের মধ্যে অন্তর্ভুক্ত। তাই আমি প্রতিটি বাড়িতে যাচ্ছি এবং মানুষকে এই বার্তা দিচ্ছি যে খুব নিরাপদ থাকতে হবে। গ্রামের জন্য আপনার উদ্বেগ দেখে আমি খুব খুশি হয়েছি জমিদারজি। এটি একটি খুব ভালো উদ্যোগ। সোমনাথ হেসে চলে গেলেন। রুদ্রমূর্তি সম্পূর্ণ করার চেষ্টা শুরু করলেন, কিন্তু অনেক পরিশ্রমের পরও মূর্তি নির্মাণের কাজ শেষ করা যায়নি। এটি একটি খুব অদ্ভুত প্রতিমা। যখনই আমি তাতে কাদামাটি ব্যবহার করি, কিছুক্ষণ পর মাটি আলগা হয়ে আসে। এই মূর্তির জন্য ভালো মানের মাটি প্রয়োজন, কিন্তু এখন কিভাবে বনে যাব? বনে যেতেও ভয় লাগে। রুদ্র বসে বসে গভীর ভাবনায় চলে গেল। হ্যাঁ, ভয় পাওয়ার চেয়ে কিছু করাই ভালো। আমি এক কাজ করি। গতকাল আমি গভীর বনে গিয়েছিলাম, কিন্তু আজ শুধু সীমান্ত এলাকায় যাই। আমি আসছি, সেখান থেকে মাটি নিয়ে মূর্তি তৈরির কাজ শেষ করব। অধরা সিংহ বলেছিল, অমাবস্যার আগে প্রতিমা তৈরির কাজ শেষ করা দরকার, অন্যথায় গ্রাম ধ্বংস হবে। এই বলে রুদ্র সতর্কতার সাথে বনের দিকে হাঁটতে শুরু করলো এবং বনের সীমানায় পৌঁছিল। তখন হঠাৎ একটা মেয়ের কণ্ঠ তার কানে ভেসে এলো। আমি জানি তুমি যে মাটি খুঁজতে এখানে এসেছো, সে মাটি তুমি কোথায় পাবে তা আমি জানি। রুদ্র চমকে উঠে এদিক ওদিক তাকাতে লাগলো, কিন্তু কেউই হাজির হননি। কে কে কথা বলছে গাছের আড়ালে? আমার সামনে আসো। তখন একটা ময়না পাখি তার সামনে এসে মানব কণ্ঠে বলল, আমি তোমার সামনে এসেছি, দেখো। আরে আমার কি হচ্ছে? গতকাল একটি বন্য ভালুক এবং একটি সিংহ আমার সামনে কথা বলছিল, এবং সেই আজ একটি পাখি কথা বলছে। এক এক করে সব গোপন কথা তোমার কাছে উন্মোচিত হবে, তবে আগে এই মূর্তিটি সম্পূর্ণ করা দরকার। আমি জানি আপনি সময় মতো এটি সম্পূর্ণ করতে চাও। আসো, আমি তোমাকে একটি পবিত্র স্থান দেখাই। এই বলে ময়না পাখিটি সামনের দিকে উঠতে শুরু করলো এবং রুদ্র তার পিছন পিছন অনুসরণ করলো। কিছুক্ষণ পর সে তার সামনে একটি অদ্ভুত মন্দির দেখতে পেল। ওহ, এটি একটি খুব অদ্ভুত জিনিস। আমি বিশ্বাস করিনি যে বনের মধ্যে একটি মন্দির হতে পারে। এটা কোনো সাধারণ মন্দির নয় রুদ্র, এটি একটি ঐশ্বরিক মন্দির। তুমি শুধুমাত্র এই মন্দিরের ঐশ্বরিক মাটি দিয়ে এই প্রতিমা সম্পূর্ণ করতে পারবে। ময়না পাখিটি মন্দিরের ভিতরে গেল এবং রুদ্র তার পিছু নিল। একটা কোণে ময়না পাখিটি বসে আর বলে যে, এই সেই দিব্য মাটি, এই নিন এবং প্রতিমা সম্পূর্ণ করো। তবে মনে রাখবেন, পরশু একটি অমাবস্যাহীন রাত। যে কোনো মূল্যে এই রহস্যময় মূর্তিটি তো সেই রাতেই সম্পূর্ণ করতে হবে। আর তুমি কি করে জানলে আমি মূর্তিটা সময় মতো শেষ করতে চাই? আর এটাও বলুন, এই রহস্যময় মূর্তি কার?
এখন তুমি যাও আর এই মাটি দিয়ে মূর্তিটি সম্পূর্ণ করার চেষ্টা করো। ঠিক সময় হলেই আমি তোমার বাড়িতে এসে তোমাকে পুরো গোপন কথা বলবো। এই বলে ময়না পাখি রঙিন রশ্মিতে রূপান্তরিত হয়ে অদৃশ্য হয়ে গেল। রুদ্র তৎক্ষণাৎ সেখান থেকে দিব্য মাটি তুলে নিজের বাড়ির দিকে যাত্রা শুরু করলেন। বাড়িতে এসে রুদ্র দিব্য কাদা মাটি দিয়ে অসম্পূর্ণ মূর্তি তৈরি করতে শুরু করেন। রুদ্র মূর্তি নির্মাণে এতটাই মগ্ন ছিলেন যে কখন সন্ধ্যা হয়ে গেল আর কখন রাত হলো বুঝতেই পারল না। সকালে আর কিছুক্ষণ বাকি ছিল যখন রঙিন রশ্মি থেকে একই ময়না পাখি দেখা দিল। রুদ্র, তুমি এক রাতেই প্রায় শেষ করেছো। আমি নিশ্চিত যে আজ রাতে অমাবস্যার মধ্যে এই মূর্তিটি সম্পূর্ণ হবে। হ্যাঁ, এখন বলুন এই মূর্তিটির রহস্য কি? এই বলে ময়না পাখিটি হঠাৎ সুন্দরী মেয়েতে রূপান্তরিত হলো। রুদ্র তিলক লাগাতে চলেছেন এমন সময় হঠাৎ কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল। সেই ধোঁয়া থেকে একটি বন্য জন্তু আবির্ভূত হয়ে অসুরের ভয়ঙ্কর রূপ ধারণ করল। আমি মূর্তি বানাতে দেব বলে কি মনে করা? হ্যাঁ, এখন আমি তোমাকে মেরে ফেলবো। মরার আগে আমার আসল রূপ দেখাবো। রাক্ষস রুদ্রকে তুলে নিয়ে ফেলে দিল। তার মাথা দেয়ালে ধাক্কা লেগে রক্তক্ষরণ শুরু হয়। তোমাদের দুজনেই শুরু হয়। তোমাদের দুজনকে জীবিত রেখে আমি অনেক বড় ভুল করেছি। এখন তোদের দুজনকেই ছাড়ব না। কিন্তু শেষ সাহস জোগাড় করলেন রুদ্র। রক্তে ভেজা হয়েও উঠে দাঁড়ালেন এবং মূর্তি উপবাস করুণ কপালে তিলক লাগানো হলো। হঠাৎ রঙিন রশ্মি বিস্ফোরিত হয়ে প্রতিমা তরলে পরিণত হল। এমনই হৃদয় ছোঁয়া গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।